নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আছি আমি হাজারদুয়ারি প্যালেস চত্বরে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই হাজারদুয়ারি প্যালেস চত্বরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আর এখানকার ইতিহাস সম্বন্ধেও জানাবো। তো তার জন্য আমি একটা গাইড নিয়ে নেবো, গাইডের দ্বারাই সব কিছু ইতিহাস জানবো। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনার নামটা কি? আমার নাম রশিদ। রশিদ। তো চলুন তাহলে শুরু করি। হ্যাঁ, প্রথমে আমরা ইমামবাড়া থেকে শুরু করি। ইমামবাড়া বোঝানোর পরে লাস্টে আমরা হাজারদুয়ারি বোঝাবো, ঠিক আছে? রাইট সাইডে দেখুন যে সাদা বড় বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটার নাম হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়া হচ্ছে মুসলিমদের এটা পবিত্র জায়গা। তবে ইমামবাড়াটা কখন খোলে? মহরমের সময়। মহরম ফেস্টিভ্যাল হয় 10 দিন, এই পুরো বাড়ি খুলে এখানে উৎসব হয়। ইমামবাড়ার ভেতর দেখুন গম্বুজ আছে যে সাদা, ওই গম্বুজের নিচে রাখা আছে একটা কাঁচের বক্স। আপনার নাম শুনেছেন বোধহয়, হাসান আর হুসেন, দুই ভাই যাকে মুসলিমরা মানে। তাদের হাতের ছাপ, পায়ের ছাপ কষ্টি পাথরে রাখা আছে, কারবালা থেকে আনা। কিন্তু মির্জাফরের বংশধর এখনও আছে। মির্জাফরের 9 জেনারেশন এখনও চলছে। এই যে লেফট সাইডে বাড়িগুলো, এটা ক্যামেরা করুন। মির্জাফরের 9 জেনারেশন চলছে। ওরা শিয়া সম্প্রদায় আছেন। এরা মহরম যখন হয় ওই ঘরের ভেতরে গিয়ে চাকু ছুঁড়ো মারে, মানে বুক কাটে, পিঠ কাটে, কপাল কাটে, হাই হোসেন হাই হাসান করে। মহরম মানে শোক। হ্যাঁ, মহরম ছাড়াও খুলে, আজকে যেরকম বৃহস্পতিবার, আজকে বিকেল 3টে থেকে নিয়ে সন্ধ্যা 6টা অবধি খুলে দেবে। আমাদের এখানে লোকাল যারা হিন্দু মুসলমান আছে, যারা আজকে ধূপকাঠি মোমবাতি নিয়ে জ্বালাতে যাবে, তাদের জন্য অ্যালাউ। তাছাড়া কিন্তু বাইরের টুরিস্টের জন্য অ্যালাউ নেই। তো বাড়িটাকে তৈরি করলো মির্জাপুরের 6 জেনারেশন। এই বাড়ির মালিকের নাম হচ্ছে নবাব নাজিম ফিরাদুন জা। নবাব ফিরাদুন জা যখন ইমামবাড়াটা তৈরি করতে সময় বেশি লাগেনি, 6 থেকে 7 মাসের মধ্যে পুরো বিল্ডিংটা তৈরি হয়। 1847 সালে 6 লাখ স্বর্ণ মুদ্রা খরচা করে, মানে গোল্ড। আপনাদের সোজা তাকান, ছোট্ট একটা মদিনা ঘর দেখা যাচ্ছে দেখুন ইমামবাড়ার সামনে, গোল ঘরটা। টোটাল মুর্শিদাবাদটা ঘুরলে দাদা সিরাজের দুটো নিদর্শন পাবেন। এক হচ্ছে সামনে নদী আছে, আমাদের সামনে দেখুন হলুদ মসজিদ দেখা যাচ্ছে হাজারদুয়ারি সোজা। এই মসজিদটার পেছনে একটা নদী আছে, নাম ভাগীরথী। নদীর ওই পারে গেলে পাবেন খোশবাগ, যেখানে সিরাজের সমাধি দিয়ে আছে। আর এই যে ছোট্ট গোলঘরটা দেখছেন হাজারদুয়ারির ভেতরে, এটা মদিনা বলা হয়। এই মুর্শিদাবাদের সিরাজ নবাব হয় 1756 সালে নবাব হয়। আর 1755 সালে সিরাজের দাদু আলীবর্দী খান হজ করতে গিয়েছিল মক্কা 1 বছর আগে। উনি 55 থেকে 56তে ব্যাক করে মক্কার মাটি নিয়ে এসে নবাব সিরাজউদ্দৌলা 1756 সালে যখন মুর্শিদাবাদের স্বাধীন নবাব হলেন, তো এই মক্কার মাটি রেখে মদিনাটা নির্মাণ করলেন। আর ঘরটার নাম দিয়েছে সিরাজ মদিনা। তাহলে 56তে নবাব হয়, কিন্তু 57তে হয় সিরাজের সঙ্গে পলাশিত যুদ্ধ 1 বছর পরে, বুঝতে পেরেছেন? সামনে দেখুন একটা মদিনার সামনে একটা কালো রঙের কামান দেখা যাচ্ছে, গোল। তো কামানটার নাম ইতিহাসে কিন্তু লিখেছে এখন বাচ্চা ওয়ালি কামান। তবে এই কামানটা একবার ছাড়তে তখন বারুদ খরচা করেছিলেন 18 সের বারুদ, মানে চেক করা হয়েছে প্রথমে। এই নদী থেকেই পাওয়া যায়, মাটি কাঠ থেকে, মানে বালি কাঠ থেকে। পাওয়ার পরে নবাবরা টেস্ট করতে বলেছিল। সেই সময়তে টেস্ট করতে নবাবরা কত বারুদ খরচা করেছে? 18 সের বারুদ আর 20 সের পাটের ফেসে গোলা করে মুখকে জাম করে পেছন থেকে আগুন দিয়ে দিলেন। এই কামানটার দূরত্বটা হলো 4 কিলোমিটার দূরে গিয়ে গোলাটা পড়লো। আর 4 কিলোমিটারের যে আশেপাশে গ্রামগঞ্জে যে 5 মাসে 6 মাসে যে গর্ভবতী মারা ছিলেন, তাদের আওয়াজে গর্ভপাত হয়ে যায়, ধামাকা হয়। তো যারা প্রেগনেন্ট থাকে তাদের পেটে বাচ্চা মারা যায় গ্রামে। কিন্তু যে আগুন দেয় উনি সঙ্গে সঙ্গে এখানে হার্ট ফেল করে যায়। নবাবরা কিন্তু ভয় পেয়ে গেলেন, আর একে পেছন থেকে সিল করে নাম দিয়ে গেলেন বাচ্চা বলি কামান, কেন আওয়াজে সব বাচ্চা মারা যায়। এই কামানটার নামই বলেছি বাচ্চা বলি কামান, যে একবার ছাড়তে ভয়ানক আওয়াজ হয়। যে গ্রামে গিয়ে গোলাটা পড়ে, সেই গ্রামে যে 5 মাসে 6 মাসে যে গর্ভবতী মারা ছিলেন, তাদের আওয়াজে গর্ভপাত হয়ে যায়। যে আগুন দিয়েছিলেন উনিও এখানে হার্ট ফেল করে যায়। নবাবরা কী করলেন? ভয় পেয়ে গেলেন, পেছন থেকে সিল করে নাম দিয়ে গেলেন বাচ্চা বলি কামান, কারণ আওয়াজে সব বাচ্চা মারা যায়, একবারই ছাড়া হয়। এবার একটু পেছনে ঘোরান, দেখুন একটা ঘড়ি আছে হলুদ কালারের। এই ঘড়িটার নাম হচ্ছে টাওয়ার ঘড়ি। দেখুন নবাবী পিরিয়ডে সবাই কিন্তু ঘড়ি ব্যবহার করতো না, খুব কস্টলি ছিল।
চেনওয়ালা পকেট ঘড়ি নবাব রাজা জমিদাররা ব্যবহার করতেন। তো হাজারদুয়ারি অ্যাকচুয়ালি বাড়ি না, হ্যাঁ, এটা তখনকার পিরিয়ডে ছিল হাইকোর্ট। এখানে বাংলা, বিহার, উড়িষ্যা 3টে স্টেটের বিচার কিন্তু হতো। তো এই ঘড়িটা তখনকার দিনে সবাই তো ঘড়ি ব্যবহার করতে পারতো না, তখন ঘড়ি ব্যবহার করতো নবাব রাজা জমিদাররা, চেনওয়ালা পকেট ঘড়ি। তো সাধারণ লোকদের কাছে যদি ঘড়ি না থাকে তাহলে কোর্টে ডিউটিতে আসবে কী করে? এই জন্য পেছনে ইমামবাড়ার মালিকের নাম বললাম, নবাব ফিরাদুঞ্জা মির্জাফরের 6th জেনারেশন। ইনি 1872 সালে ইংল্যান্ড থেকে 4টে ঘড়ি আনিছিল, মানে লন্ডনের ঘড়ি আনিছিলেন, দিয়ে চারদিকে 4টে ঘড়ি ফিট করে দিলেন। আর এই ঘড়িটার টাইম দেখে কর্মচারীরা 10:30টার সময় ডিউটিতে চলে আসতেন। দাদা ঘড়ি ছিল 4খানা চারদিকে, 3 পাশে 3টা নেই, চুরি হয়ে গেছে, কিন্তু সামনে যে একটা ঘড়ি আছে দেখুন, সেটা কিন্তু অচল। ঘড়িটার সিস্টেম ছিল বছরে 2বার দম দিত, দম মানে চাবি দেওয়া, তো সারা বছর ঘড়ি চলতো। এখন মেশিন নাই, শুধু ডাইল একটা কাঁটা আছে, তাও অচল, কারণ এখন তো নবাবই নেই। এবার আমরা একটু হাজারদুয়ারির সামনে যাচ্ছি। হাজারদুয়ারির দেখুন রাইট আর লেফট দুটো কামান রাখা আছে, দেখুন হাজারদুয়ারির সিঁড়ি আছে, আছে দুটো কামান দুই দিকে। এই কামানগুলো কোনো যুদ্ধ করার কামান না। আমি আগেই বলেছি বাংলা, বিহার, উড়িষ্যা যে রাজধানী শহরটা তখন মুর্শিদাবাদ ছিল, আর এখন দেখছেন কলকাতা শহর, এটাই হচ্ছে গ্রাম। তো এটা তখনকার পিরিয়ডে, ইংরেজ পিরিয়ডে এটা হাইকোর্ট ছিল। তবে এই কোর্টে কিন্তু সিরাজ ওঠেনি, না সিরাজ দেখেছে। এটা সিরাজ মারা যাওয়ার 80 বছর পরে কিন্তু তৈরি হচ্ছে হাজারদুয়ারি। এ তৈরি করে গেছে হাজারদুয়ারিটা হুমায়ুন শাহ, মির্জাপুরের 5th জেনারেশন এখানকার জজ ছিলেন ইংরেজ পিরিয়ডে। তো হুমায়ুন শাহ যখন দরবারে যেতেন, তো দুই পাশ দিয়ে কামানটাকে উপর দিকে মুখ করে ছেড়ে নবাবদিকে সম্মান জানাতেন। এই কামান দুটোর নাম সালামি, তো মানে অভিনন্দন দেওয়া হতো। দুই পাশে দুটো সিংহ দেখছেন, এই সিংহ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ইংরেজের লোগো। সিরাজ থাকলে তো ঘোড়া দাঁড়িয়ে থাকতো। এই দুই চালা দেখতে পাচ্ছেন, এটা ইটালিয়ান আর্কিটেকচার আছে মডেলটা। যেমন কলকাতা রাজভবনকে দেখুন, মেডিকেল কলেজ, টাউন হল, হাজারদুয়ারি, রাজবাড়ি, এগুলো মডেলগুলো কিন্তু এটা ইটালিয়ান আর্কিটেকচার, মানে ইংরেজদের করা, বুঝতে পেরেছেন? নবাবদের থাকলে তো মুঘল পিরিয়ডের মতো হবে, প্লেন বাড়ি হবে কিন্তু গম্বুজ হবে তাজমহলের মতো। আর এই দেখতে পাচ্ছেন টোটাল সিঁড়িটার ধাপ হচ্ছে 36টা কিন্তু, আচ্ছা 36। তবে সিরাজ মারা যাবার 80 বছর পর যখন হুমায়ুন শাহ বাড়িটা তৈরি করলেন হাজারদুয়ারি, পুরো বিল্ডিংটা তৈরি করতে টাইম লেগেছে 8 বছর। 1829 সালে কাজ শুরু হয়েছে, হ্যাঁ, আর 1837 সালে বাড়ির কাজ কমপ্লিট। তাহলে 29 থেকে 37 মানে 8 বছর। হাজারদুয়ারির বাহিরে যে বড় বড় পিলারগুলো দেখছেন, হাজারদুয়ারিতে বাহিরে 52খানা পিলার পাবেন। তবে এর হাইটটা মাটি থেকে নিয়ে ওপর অবধি হাইটটা হচ্ছে 80 ফুট। আর টোটাল বাড়িটার ভেতরে ঘুরে বেড়াবেন 12 বিঘে জমির ওপরে। এই বাড়িটার পেছনে নবাবের সেই সময় টাকা খরচা হয়েছে বানাতে 16,50,000 স্বর্ণ মুদ্রা, মানে গোল্ড। আসুন আমরা এখন দোতলা যাচ্ছি বোঝাতে। তারপর দোতলাটা কিন্তু বাহির পথ, অ্যাকচুয়ালি নিচে দিয়ে হচ্ছে প্রবেশ পথ, হ্যাঁ, কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা গেট থেকে দাঁড়িয়ে 10 হাত দূর থেকে জিনিসটা বলে বোঝাবো। আপনাকে গেটের ভেতরে গিয়ে কিন্তু দেখে নিতে হবে, কারণ গেটের ভেতরে কাছে দাঁড়িয়ে গাইড করা জিনিসটা হাত দেওয়া নিষিদ্ধ, বুঝতে পারছেন? এটা একটা মিউজিয়াম, কারণ ভেতরে তো সব রূপ সোনা দিয়ে সাজানো, ধরুন রিস্ক নেওয়া যায় না। এখন তো নাহলে ভিড় নাই, রোজার মাস চলছে, কিন্তু যখনই ঈদটা শেষ হবে তখনই কিন্তু ভিড় লেগে যাবে, এখানে পুরো চাপ থাকবে। হ্যাঁ, আসুন এই। আর হাজারদুয়ারি কেন নাম এটাও একটু বলে দিই। সামনে নদীটা একটু উঠিয়ে নেন, হ্যাঁ, এটা ভাগীরথী। ভাগীরথীর পাশে যে মসজিদটা দেখছেন, একটা হলুদ মসজিদ আছে। এই মসজিদে কিন্তু হাজারদুয়ারির মালিক নামাজ পড়তো হুমায়ুন শাহ, কারণ এখানে আজান হতে গেলে তখন আধ ঘন্টার জন্য দরবার বন্ধ রাখতো নবাব, আর উনি এই মসজিদ থেকে নামাজ পড়তেন, ওনারই এটা পার্সোনাল মসজিদ। এখন যারা এখানকার পাবলিকরা আছে তারা এখানে নামাজ পড়ে, হ্যাঁ, হলুদ মসজিদ বলা হয়। আর এটার নদীটার নাম হচ্ছে ভাগীরথী। হাজারদুয়ারি কেন নাম হয়েছে একটু এগিয়ে চলে আসুন। হাজারদুয়ারির রাইট সাইডটা দেখুন, এটা হচ্ছে অরিজিনাল দরজা কিন্তু কাঠের, হ্যাঁ, মানে আসল। আর লেফট সাইডে দরজাটা দেখুন নকল, হ্যাঁ, লেফট সাইডটা হচ্ছে নকল, এই পাশটা। তাহলে আসল আর নকল মিলিয়ে টোটাল তো 12 বিঘে জমিতে বাড়িটা ঘুরবেন, তো আপনারা ঘরে গিয়ে কিন্তু দেখতে পাবেন 1000টা দরজা। তার মধ্যে 900 হচ্ছে কাঠের, 100 হচ্ছে চুন সুরকি, হ্যাঁ, তো 900 আর 100 মিলিয়ে 1000। তো বাড়িটার নামটা তো হাজারদুয়ারি। তো এটা দেওয়ার কারণটা কি? শত্রুকে ধোকা দিয়া, যে নবাবকে মেরে কেউ যেন দরবার থেকে না পালাতে পারে। তখন আপনি যান বাঁচাবেন না, দরজা দেখে বাড়াবেন, কালার তো এক, কারণ আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে অ্যারেস্ট করে নেওয়া হবে। নকল লাগানোর কারণটাই তো হচ্ছে। তবে 1000টা দরজার মধ্যে দাদা মেন গেট হচ্ছে এটা, হ্যাঁ, 1000 যে দরজা আছে তার মধ্যে মেন গেট এটা, মানে এটাই প্রবেশ পথ ছিল নাকি? হ্যাঁ, না, এটা প্রবেশ পথ ছিল, মানে নবাবদের দরবারে যেত তো। তো এটা মেন গেট। আর পেছন দিকে তাকান, দেখুন ইমামবাড়ার মেন গেট ওটা, দেখুন দুটো স্টেট করা আছে, দুটো আছে, দুটো স্টেট।
তার কারণ আছে। নবাব দরবারে গেলেন, দরবারে আপনিও যাবেন, ঘরের ভেতরে যাবেন, দেখবেন ভেতরে একটা সিংহাসন রাখা আছে যার ওজন হচ্ছে 42 কেজির উপর। ওই সিংহাসনে জজ হয়ে হুমায়ুন যা বসলেন, সামনে দর্শক আছে, উনি বিচার করার আগে উনি ধর্মকে সাক্ষী রেখে বিচার করতো, যে পাপটা করছি আমাকে মাফ করে দেওয়া হোক। কারণ এটা তো ইংরেজের কথাই চলতো, বুঝতে পারছেন। এই জন্য হাজারদুয়ারিকে কাছাকাছি করে ইমামবাড়া মদিনা ঘর তৈরি হয়েছে। আর আপনার রাইট সাইডে ভেতরে গেলে পরে কি দেখতে পাবেন, দেখবেন একটা চেয়ার আছে ঘরে, ওই চেয়ারটার নাম লিখে দিয়েছে হাউদা। হাউদা মানে কিন্তু হাতির পিঠের সিট, হ্যাঁ, কারণ নবাবরা ডাইরেক্ট হাতিতে বসতো না, আগে সিট বসবে, তারপরে বসবে, তখন শিকার করতে যাবে। তার পাশে দেখবেন রাখা আছে দুটো পালকি, রূপোর এবং হাতি দাঁতের পালকি। পালকির পাশে দেখতে পাবেন দুটো কিছু কাঁচের শোকেসে পাখি রাখা আছে। পাখির পাশে দেখতে পাবেন ওখানে রাখা আছে আপনার বিলিয়ার মানে কিস্টিক যে বল খেলা, পুল, ওই যে ওগুলো ইংরেজের টাইম পাস। অ্যাকচুয়ালি নবাবরা পুল খেলতো না, নবাবরা খেলতো কী বলতো, দাওয়া, পাশা, তাই না। আর ডান দিকটা পুরো লেখা আছে নবাব গ্যালারি, মানে মুর্শিদাবাদে 18টা নবই করেছে, 18টার নাম কিন্তু নবাবের নাম দিয়ে আছে, কিন্তু একটা করে ছবি দেখবেন আর নাম পড়বেন, বুঝতে পারছেন। তাহলে ডান দিকটা কী হচ্ছে, নবাব গ্যালারি। কিন্তু বাঁ দিকে যখন দোতলায় যাবেন লেখা আছে ব্রিটিশ গ্যালারি, মানে সব ব্রিটিশদের ছবি। তো ব্রিটিশ গ্যালারিতে গেলে লেখা আছে নবাবের ডাইনিং টেবিল, পুরো রূপোর ডাইনিং টেবিল আছে, প্লেট আছে, আর প্লেটের মধ্যে দেখবেন সোনার চামচ দিয়ে সাজানো। প্লেটটার নাম হচ্ছে দাদা টেস্টিং প্লেট, মানে নবাবদেরকে যে কোনো ফুড খাওয়ার আগে না টেস্ট হবে। যদি হালকা পরিমাণে বিষটা দেন তাহলে কালারটা কিন্তু ব্লু হবে সাদা প্লেটটা, আর যদি বেশি পরিমাণ পড়ে প্লেট ফাট করে ফেটে যাবে। তো নবাব জেনে গেল এই খাবারে তো বিষ আছে, তো যে খাবার টেনেছে সে কর্মচারীকে ধরে নিয়ে আসো, আর ধরে নিয়ে এসে যদি লোকটাকে বলে খাবার খাও, লোকটা খাবে না, কারণ জানো যে বিষ দিয়েছে। তো লোকটা খেলেও মরবে, না খেলেও তো মরবে, তার নাম টেস্টিং প্লেট। তবে লাস্ট ঘরে লেফট সাইডে যাবেন, দেখবেন 90 কেজি ওজনের রূপোর ড্রেসিং টেবিল রাখা আছে বেগমদের জন্য, ওটাতে চেহারা দেখা যায়। কিন্তু নিচে আমরা এখন প্রবেশ পথে যাচ্ছি, উপরটা বাইর পথ, তো নিচে গিয়ে বোঝাবো একটা আয়না, যে আয়না মুখ দেখা যায় না। চলুন একটু। এই যে তোপটা বলছেন এটাই সালামি তো? এটা সালামি তো, বললাম না, নবাব যখন দরবারে উঠতো, হুমায়ুন যায় এই বাড়ির মালিক দরবারে কোর্ট, তখনই কিন্তু দুই পাশ দিয়ে কামানটাকে ছেড়ে নবাব দেখে সম্মান জানাতো, তাকে বলা হচ্ছে সালামি তোপ, মানে অভিনন্দন দেবে এক কথায়। এই তোপ দুটো? হ্যাঁ, তোপ দুটো ছেড়ে তো অভিনন্দন দেবে, তবে জজ যাবে, সে পরাধীন হতে পারে, কিন্তু ইংরেজ তাকে সম্মান দিতে দেয়। 1 মিনিট, বাইরেটা আসবে কেউ, মসজিদটা সাদাটা টেনে আনতে পারবেন জুম করে? হ্যাঁ, ওটাকে টানা একটু করে টেনে তাহলে আমি বলতে পারবো। বলুন। বাইরে দেখুন, গেটের বাইরে যে মসজিদটা দেখা যাচ্ছে, চূড়াটা দেখা যাচ্ছে, গোল গম্বুজটা, ওই মসজিদটার নাম হচ্ছে চাঁদনি চক, আর জায়গাটার নাম কিন্তু চক বাজার। ওখানে বছরে দুটো নবাবী পিরিয়ডে মেলা বসতো, ঈদ আর বকরিদের মেলা। ঈদের মেলাটার নাম দিয়েছে মন্নি বেগম মিনা বাজার। মিনা বাজার মানে কি, বাইরে যত রূপসুন্দরী মেয়েরা থাকবে তাদেরকে সেই ঈদের মেলাতে নিয়ে গিয়ে বিক্রি করা হবে। সেখানে কিন্তু কোনো পুরুষের পারমিশন না, ওটা মহিলাদের মেলা, মহিলাকে মহিলারা বেচা কিনা করতে আসবে, আর মহিলাকে মহিলারা কিনবে। তাহলে সিরাজের বেগমের নাম কিন্তু লুৎফা, উনি এক পাঞ্জাবি ঘরের মেয়ের নাম রাজকুমারী। তো সিরাজের দিদিমা সরফনেসা বেগম আলীবর্দীর স্ত্রী এই মিনা বাজার থেকে সুন্দরী একটা বাচ্চা মেয়ে কিনে নিয়ে গেলেন বাড়িতে। সে যখন বড় হয়ে যাবে তো বাড়ির দাসী বানানো হবে, কিন্তু তার এত সুন্দর রূপ ছিল যে সিরাজদৌল্লা দাসীকে ভালোবাসলেন, তার সঙ্গে তার বিয়ে দিলেন, আর নাম দিয়ে গেলেন লুৎফা নেশা বেগম, পাঞ্জাবি ঘরের মেয়ে। নাম হচ্ছে ঈদের মেলাটার নাম মিনা বাজার। তারপরে মুসলিমদের আরেকটা মেলা হয় বকরিদ, যাকে বলা হচ্ছে কুরবানি, সেটার নাম হচ্ছে ফ্যান্সি মার্কেট, যেটা এখনও কলকাতায় আছে খিদিরপুরে। তো ফ্যান্সি মার্কেটে এখানে ঢেলে তখনকার পিরিয়ডে বিক্রি হতো হীরা মুক্ত চুনি। তবে দাদা এখনও কিন্তু মেলা বসে, সেই মেলায় আমরা যাই, তবে এখন কিন্তু আর হীরা মুক্ত না, ওখানে গেলে বাদাম বাজার ফুচকা পাওয়া যায়, বুঝতে পেরেছেন। এগিয়ে চলো, এটা হচ্ছে প্রবেশ পথ, উপরটা হচ্ছে বাইর পথ। এখন নিচে প্রবেশ পথে গেলে দুখানা গাড়ি রাখা আছে গেটে, রাইট একটা লেফট। রাইট গাড়িটার কাছে যাবেন, লেখা আছে ক্যামেল। ক্যামেল মানে কিন্তু উঁট। ওই গাড়িতে করে হুমায়ুন যে আসতো ইংরেজকে নিয়ে বিচার করতে, কারণ এরা ছিলেন পরাধীন নবাব। কিন্তু লেফট সাইডে যে আরেকটা গাড়ি আছে পাশে পর্দা দিয়ে রাখা, ওটার নাম হচ্ছে ভিক্টোরিয়া গাড়ি। বেগমরা বাইরে ঘুরতে গেলে কালো পর্দা লাগাতেন, এরা পরপুষের চেহারা দেখতো না, ছিল পর্দা রেসেন টানতো আরবিয়ান ঘোড়া, যেগুলো বড় ঘোড়া। তাহলে প্রথম ঘরে ঢুকে গাড়ি, দ্বিতীয় ঘরে বাঁ দিকে যাবেন, বড় বোম্বাই বাস, এটা কোষ্ঠী পাথর রাখা আছে। তারপরে লেফট সাইডে চলেন, একতলায় কি দেখতে লিখে দিচ্ছে অস্ত্র ঘর। অস্ত্র ঘরে গেলে আপনি কতটা ঘরে দেখতে পাবেন অস্ত্র, 2400 অস্ত্রকে লাইন করে কাঁচের বাক্স ব্লেডের মতো সব ধার রাখা আছে। তবে নবাব মুর্শিদাবাদে একটা ছিল না, 18টা নবাবই করেছে। তো প্রত্যেকটা নবাবের নাম তার বলে নিচে লেখা আছে, পড়বেন। অস্ত্র দেখা শেষ, মানে লেফট সাইড শেষ। এবার সিঁড়ি আছে, দোতলা উঠান। সিঁড়ির নিচে একটা কুমির রাখা আছে, দেখবেন 10 ফুট লম্বা। এই কুমিরটাকে সামনে বললাম নদী আছে ভাগীরথী, এই নদী থেকে 170 বছর আগে বাড়ির মালিক এই কুমিরটাকে ঘাটে গুলি করে মেরেছিল, আর তাকে মারার পর তার পেটটাকে ফেড়ে ওষুধ দিয়ে মমি করে রাখা আছে, মানে কেমিক্যাল মারা আছে, নাহলে কিন্তু পচে যাবে। আর
কুমিরের কাছে আছে আয়না, যে আয়নায় মুখ দেখা যায় না। কেন দেখা যায় না বলি, নবাব দোতলায় গেলেন দরবারে, সিংহাসনে জজ হয়ে বসলেন, সামনে দর্শক আছে। দেখুন মানুষের দুটো চোখ চারটে না, আপনি আমার সামনে তাকিয়ে কথা শুনছেন, পেছন দিকে আপনার শত্রু দাঁড়িয়েছে, আক্রমণ করে বেরিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না, কারণ পেছনে দুটো চোখ নাই। তো নবাব জানে যে এতগুলো দর্শক যখন আমার দরবারে বিচার শুনতে এসছে, তো কেউ না কেউ মধ্যে শত্রুকে তো বসে আছে। তো নবাব কী করলেন, পাবলিকের পেছনে আয়নাটা নিজের দিকে মুখ করে লাগালেন। নবাবরা সব পাবলিককে সামনে তাকিয়ে নিয়ে বিচার করছে, নবাবের লক্ষ্যটা কোথায়, আয়নার দিকে। আর নবাবের পেছনে শত্রু দাঁড়িয়ে ভাবছে, নবাব তো সামনে তাকিয়ে বিচার করছে, যে পেছন থেকে নবাবকে গিয়ে চুপ করে মেরে দিই, তাহলে নবাবরা জানতে পারবে না। কিন্তু পেছন থেকে যে চুপ করে মারতে যাচ্ছে, সে নিজের মুখটা কিন্তু আয়নাতে দেখতে পাচ্ছে না, কিন্তু নবাব ক্লিয়ার দেখতে পাচ্ছে আয়না দিয়ে যে পেছনের শত্রু কিন্তু আমাকে মারতে আসছে। তাকে সঙ্গে সঙ্গে দরবারে নিয়ে গিয়ে তাকে শুলি আর ফাঁসির অর্ডার হয়েছিল। তো আয়নাটা দেখুন কীভাবে রাখা আছে, আয়নাটা আমার হাতের মতন দুই পাশে কাঁচকে এরকম কাঠের বিট করে কোনাকুনি বসিয়েছে। তার মধ্যে এদিকে 45, এদিকে 45, তো মধ্যে দিয়ে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাটলো আপনাকে। আপনি মাথায় হাত দিলে হাত দেখছেন, চুল বড় আছে চুল দেখতে পাচ্ছেন, বডি, কিন্তু মুখ কোথায় নিয়ে যাবেন? কারণ সেই যুগে জেনে রাখুন এটাই হচ্ছে সিসি ক্যামেরা, এই জন্য তো বডি, মাথা, চুল দেখা যায়, মুখ দেখা যায় না। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।